সব খবর কম সময়ে সব খবর একসাথে এই এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি আমি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভাস্কর্য ভাঙার সাথে সরাসরি জড়িত ইবনে মাসুদ মাদ্রাসার 2 ছাত্র আবু বকর এবং নাহিদ, এছাড়া আলামিন এবং ইউসুফ নামে জড়িত আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 2:15 দিকে 2 জন শহরের 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের দিকে হেঁটে যাচ্ছেন। এরপর মই বেয়ে উপরে উঠে ভাস্কর্য ভাঙচুর করে তারা। পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ভাস্কর্য ভাঙার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে শহরের আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে এবং 2 জনই মাদ্রাসার শিক্ষক, যারা তাদেরকে এই কাজে এবং এই কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছে। এই হামলাকারী কেউ ছাড় পাবে না এবং এই হামলার জন্য যারা উস্কানিদাতা এবং মদতদাতা প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার করে এই বাংলাদেশ থেকে এই সাম্প্রদায়িক উগ্রবাদী এটাকে আমরা নির্মূল করব। এদিকে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িত স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার 2 শিক্ষার্থীকে 4 জনের নাম প্রকাশ করে তাদের আটকের খবর জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এর পেছনে ইন্ধন দাতাদের খোঁজার কথাও জানিয়েছেন মন্ত্রী। বলেন, ভাস্কর্য ভাঙার ঘটনায় উস্কানি দাতাদের ছাড় দেয়া হবে না। আমরা 4 জনকে আটক করা হয়েছে যারা প্রত্যক্ষ জড়িত ছিল। তারা হলো আবু বকর আর নাহিদ এবং তাদের স্বীকারোক্তির মাধ্যমে যাদের নাম চলে আসছে তারা হলো আলামিন আর ইউসুফ। তাদেরকেও আটক করা হয়েছে। একজন এর নাম বারবার চলে আসছে, তারই বক্তৃতা কিংবা তারই নির্দেশ কিংবা তারই ইসের জন্য এই ঘটনাগুলি ঘটছে। আমরা অনুসন্ধানের পরে আপনাদেরকে তার সম্বন্ধে ডিটেল জানাবো। ওয়াজ মাহফিলের নামে যারা ধর্মীয় উস্কানির চেষ্টা করছে তাদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতাকারীদের রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্যের উপরে হামলার প্রতিবাদে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করে ছাত্রলীগ। 2 কুলাঙ্গারকে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি। এই 2 কুলাঙ্গারকে যেখানেই দেখতে পাবেন, এদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে দেওয়ার আগে এদেরকে গণধোলাই দিয়ে হাত পা ভেঙে দিবেন। বাঙালি জাতিকে বিভ্রান্ত করে ধর্মীয় অপব্যাখ্যা সহ বিভিন্ন ধরনের অপব্যাখ্যা এবং গুজব সন্ত্রাসের মাধ্যমে তারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। 71-এর পরাজিত সাম্প্রদায়িক শক্তিকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউ থেকে ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে মিছিল বের করে যুবলীগ নেতাকর্মীরা। রাজধানীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে মিছিল আবারও সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় নেতারা। নিক্সন চৌধুরী তার বক্তব্যে বলেন, জাতির পিতার ভাস্কর্যে হাত দিয়ে সাম্প্রদায়িক শক্তি ভয়ানক অন্যায় করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই কেবল এর সমাধান সম্ভব। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগ। রোববার বিকেলে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনের চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে মূলত চট্টগ্রাম মহানগরীর যুবলীগের একাংশ। এর আগে অনুষ্ঠিত সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা জানায়। অন্যদিকে প্রোট কানেক্টিং সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা। মিছিল শেষে সমাবেশে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং এর নেপথ্যে জড়িতদের শাস্তির দাবি জানান। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। খুলনায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। নগরীর যশোর রোডের দলীয় কার্যালয়ের সামনে
এই সমাবেশ অনুষ্ঠিত হয়, অংশ নেয় আওয়ামী লীগ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা সময় বলেন, ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের গ্রেফতার এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভাস্কর্য নির্মাণের বিরোধিতা এবং কটূক্তির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। রোববার ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা এবং শাস্তির দাবি জানান তারা। নবাবগঞ্জেও বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন। রোববার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল বের করেন নেতাকর্মীরা। নবাবগঞ্জ চৌরাস্তা ঘুরে শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করে তারা। সমাবেশে সংহতি জানায় মুক্তিযোদ্ধা সংসদ। এদিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এছাড়া কোটালীপাড়ায় মানববন্ধন, টুঙ্গিপাড়া এবং মুকসুদপুরেও বিক্ষোভ সমাবেশ করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সিন্ডিকেটে মানববন্ধন করেছে চলচ্চিত্র তারকা, প্রযোজক এবং পরিচালকরা। রোববার মানববন্ধনে তারা বলেন, যারা ভাস্কর্যকে মূর্তি বলছে তাদের জ্ঞান বুদ্ধির অভাব রয়েছে। মূর্তি আর ভাস্কর্য কখনোই এক নয়। যার হাত ধরে দেশ স্বাধীন হয়েছে তার ভাস্কর্য যারা ভেঙেছে তারা স্বাধীনতার পরাজিত শক্তি। মানববন্ধন থেকে ভাস্কর্য ভাঙচুরকারীদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে প্রশ্ন তুলেছে, এটার সমুচিত জবাব দেওয়ার জন্য মূর্তি আর ভাস্কর্য এক নয়। আমরা চাই এদের আমাদের বঙ্গবন্ধুর অসম্মান যেন কেউ না করে, তার প্রতিবাদ স্বরূপ আমরা দাঁড়িয়েছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সকল ভাস্কর্য রক্ষায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন আইনজীবী উত্তম লাহিড়ী। রিট আবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার প্রতীক, তার ভাস্কর্য অরক্ষিত থাকবে, এটা হতেই পারে না। তাই রিটে বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ইনক্লুডিং বঙ্গবন্ধু ভাস্কর্য, এই সকল ভাস্কর্যগুলো যেন নিরাপত্তা বিধানে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বা ধর্মের সাথে সাংঘর্ষিক নয় বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য। এই মর্মে একটা প্রচারণা যেন চালায় আপনার ইসলামিক ফাউন্ডেশন এবং আপনার বাইতুল মোকাররমের খতিব। এই লক্ষ্যে আমরা থেকে আপনারা মামলা উচ্চ আদালত থেকে ডাইরেকশন চাচ্ছিলাম। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ, অপরাধীদের শাস্তি পেতেই হবে। ঠিক এই হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় বিভেদ তৈরি করার চেষ্টা করছে। বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা। যারা এই অপকর্ম করেছে তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে। আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ, এবার থামুন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন এই ঘটনা খুবই দুঃখজনক। আরও জানান, বঙ্গবন্ধুকে অসম্মান করলে আমাদেরই ক্ষতি। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কামাল আতাতুর্কের ভাস্কর্য বাংলাদেশে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য তুরস্কে স্থাপন করা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। এটা আসলে একটা দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা। এটাকে সরকার অত্যন্ত সতর্কতার সহিত লক্ষ্য করছে এবং এটা অত্যন্ত দুঃখজনক। জাতির জন্য বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্র শুরু করেছে সরকার, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে কুষ্টিয়ায় হামলা ভাঙচুর করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়ি। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, সরকারের লোকজন ছাড়া এ সময় অপকর্ম করার সাহস কারো নেই। বাংলাদেশে তারা আজকে আবারও উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে তারা
পেছনে ফেলে দিতে চায়। এই সময়ে যত অপকর্ম, এটা আপনারা ছাড়া আর কে করতে পারে? আপনারাই করতে পারেন, কারণ অন্যরা তো করার কোনো সুযোগই পাচ্ছেন না। ভুটান চাইলে তাদের সাথে সব বন্দর উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে বাংলাদেশ ভুটান সম্পর্কের 50 বছর পূর্তিতে এক ভার্চুয়াল কনফারেন্সে একথা জানান তিনি। এ সময় বাংলাদেশ এবং ভুটানের মধ্যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর হয়। চুক্তির মাধ্যমে বাংলাদেশে 100 পণ্য ভুটানের শুল্কমুক্ত সুবিধা পাবে এবং ভুটান পাবে 34 পণ্যের শুল্কমুক্ত সুবিধা। Under this agreement, a wide range of products from Bangladesh and Bhutan can find duty-free entry into each other's markets. Our 3 ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that. Bhutan and Bangladesh enjoy mutually beneficial trade and economic cooperation and excellent bonds of friendship which have been nurtured and strengthened over the years by our visionary leaders. শীত মানে কুয়াশা, শিশির, রকমারি পিঠা কিংবা গরম কাপড়ের বাড়তি আয়োজন। বিশেষ করে গ্রাম বাংলায় শীতের উপস্থিতি টের পাওয়া যায় একটু আগেই, ভিন্নভাবে। রংপুরের শীতের রাতের চিত্র জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, একটু জানতে চাই ঠিক কেমন অনুভূত হচ্ছে শীত? এটা তো গেল খানিক যারা আমরা একটু বিলাসীভাবে দেখি শীতকে, আর একটা শ্রেণী যাদের কথা একেবারেই শীতে কোনোভাবে অগ্রাহ্য করার মতো নয়, ছিন্নমূল কিংবা একেবারে নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য শীতবস্ত্র বিতরণে প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কিনা কিংবা তারা কেমনভাবে জীবন অতিবাহিত করছে সেটিও জানাবেন। টিনা, আমি যদি আপনাকে একটু বলি যে আসলে তীব্র শীতের পদধ্বনি আসলে রংপুর সহ উত্তরাঞ্চলে এখন বিরাজ করছে। আজ 11টার পর থেকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যে রংপুর মহানগরীর এটিকে শাপলা চত্বর, একেবারেই কেন্দ্রবিন্দু বলা হয় এই রংপুর। সেখানে আমি যদি আপনাকে একটুখানি দেখাই যে কুয়াশার চিত্রটি, এবং এটি শহর এলাকায় যদি এই কুয়াশার চিত্রটি এরকম হয় তাহলে এর বাইরের চিত্রটি আপনি নিজেই অনুমেয় করতে পারবেন। আরেকটি বিষয় বলি যে কোনোভাবেই কিন্তু যারা শীতার্ত মানুষ আছেন, আমরা আগাম প্রস্তুতির কথা মিডিয়াতে সবসময়ই বলা হয় এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বলা হয় যে অন্তত এই আগাম শীত যারা বিশেষ করে কাবু হন, যারা অর্থাৎ যারা বস্তিবাসী এবং যারা দিন আনেন দিন খান, তারা কিন্তু বরাবরই কিন্তু শীত নিয়ে একটি বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়েন। তারা ভালো তাদের কাপড় থাকে না, সে কাপড় না থাকার কারণে কিন্তু তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হন এবং তারা আগুন পোহাতে গিয়ে কিন্তু তারা আক্রান্ত হন এবং দগ্ধ হন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আর বেশ দুদিন আগেও কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আপনার দিনাজপুরের পার্বতীপুর থেকে আসা এই শীতে অগ্নিদগ্ধ হয়ে আগুন পোহাতে এসেছিলেন, তারা মারা গেছেন মুসলিমা নামে একজন নারী। এর বাইরে কিন্তু বেশ কয়েকজন ভর্তি আছেন এই আগুন পোহাতে গিয়ে। অর্থাৎ শীত যারা গরিব মানুষ আছেন তাদের জন্য কিন্তু একেবারেই ছন্দহীন একটি জায়গা বা একটি নাম হচ্ছে তাদের জন্য শীত। বরাবরই প্রার্থনা করা হয়, কিন্তু এখন পর্যন্ত আমরা রংপুর বা রংপুর অঞ্চলের কোনো জায়গাতে শীত বস্ত্র বিতরণের মতো ওইরকম কোনো আয়োজন আমরা কখনো দেখি নাই, না প্রশাসনের তরফে না বেসরকারি কোনো সংস্থার পক্ষ থেকে। টিনা, অনেক ধন্যবাদ আপনাকে। খুবই দুঃখজনক সংবাদ দিলেন, কারণ এই সময় শুধুমাত্র প্রার্থনাই যথেষ্ট নয়, এ সময় তাদের একটা পদক্ষেপ দরকার শক্তপোক্ত, যাতে এই মানুষগুলো বাঁচতে পারে। তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মান্নান। আবারও বিক্ষোভ, সহিংসতায় উত্তাল হলো ফ্রান্স। পুলিশ নিরাপত্তা বিলের বিরুদ্ধে শনিবার রাজপথে নামে ওখানকার লাখো মানুষ বিলের বিরোধিতা জানিয়ে দেশ জুড়ে বের হয় শতাধিক র্যালি। সহিংসতা এড়াতে রাজধানী প্যারিসে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। সকালে শান্তিপূর্ণভাবে শুরু হলেও সময়ের সাথে সাথে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দোকানপাট স্থাপনায় ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা, কোথাও কোথাও নিজেরাই তৈরি করে রাখে ব্যারিকেড। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল, জবাবে টিয়ার শেল এবং জল কামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে আর্মেনিয়ায়। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে শনিবার রাজধানীতে নামেন যেখানকার প্রচুর মানুষ প্রতিবেশী আজারবাইজানের সাথে নাগোর্নো কারাবাখ নিয়ে শান্তি চুক্তির জেরেই চলছে সরকার বিরোধী আন্দোলন।
বিক্ষোভকারীরা বলছে পরাজয় মেনে নিয়ে অঞ্চলটি ছেড়েছে সরকার, তবে ক্ষমতা ছাড়তে নারাজ পাশিনিয়ান। তার দাবি 6 সপ্তাহের সংঘাতের সমাধানই এই চুক্তি। এদিকে প্রধানমন্ত্রীকে হঠাতে জোট গঠন করেছে বিরোধী 17টি দল আগাম নির্বাচনের আগ পর্যন্ত। সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তরের দাবি তাদের। গণতন্ত্র বাদ দিয়ে রাজতন্ত্রে ফেরার দাবিতে আন্দোলনে উত্তাল নেপাল। শনিবার রাজধানীর কাঠমান্ডুতে বিশাল বিক্ষোভ করে রাজ পরিবারের হাজারো সমর্থক। মিছিলে সিংহাসনচ্যুত রাজা জ্ঞানেন্দ্রর ছবি বহন করতে দেখা যায় অনেককে। বিক্ষোভকারীদের দাবি নেপালকে রক্ষায় আবারও রাজার হাতে ক্ষমতা তুলে দেওয়ার বিকল্প নেই। ধর্মনিরপেক্ষ পরিচয় বাদ দিয়ে নেপালকে আবার হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান বিক্ষোভকারীরা। হিমালয় কন্যা নেপালে দীর্ঘ 239 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে 2008 সালে। মাওবাদীদের হাত ধরে শুরু হয় গণতন্ত্রের যাত্রা, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং দুর্নীতির নানা অভিযোগ নিয়ে এক যুগ পার হতে না হতেই বিরক্ত অনেক নেপালি। রাজতন্ত্র সমর্থকের বিক্ষোভকে ঘিরে নেপালে নতুন অস্থিরতার শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে সরকারের সাথে 5ম দফা বৈঠকেও কোনো সুরাহা হয়নি। শনিবার 4 ঘন্টার বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার ফের আলোচনায় বসার কথা জানিয়েছে নরেন্দ্র মোদী প্রশাসন। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানান, আন্তরিকতার সাথে সব সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। মূলত কৃষকদের প্রতিনিধি দল সরকারের কাছে 3টি বিতর্কিত কৃষি আইন বাতিল সহ 39 দফা প্রস্তাব তুলে ধরেছে, যা বাস্তবায়নে অনড় তারা। এর মধ্যে মঙ্গলবার দেশব্যাপী বন্ধের ডাক দিয়ে রেখেছে কৃষক আন্দোলনের নেতারা। সেপ্টেম্বরে পাশ হওয়া আইনের প্রতিবাদে এখনও ক্যাম্প করে দিল্লির রাস্তায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কৃষকরা। চলমান এই আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ গেছে 3 জনের। সকালে বিপ টেস্ট পাড়ি দেওয়া, বিকেলে দল প্রাপ্তি। রোববার মাশরাফি বিন মুর্তজার দিনটি এমনই ছিল। বাংলাদেশ দলের সদ্য সাবেক এই অধিনায়ক বঙ্গবন্ধু টি-20 কাপের শেষ 3 ম্যাচ খেলবেন জেমকন খুলনার হয়ে। তার জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ এক বিপ টেস্টের। স্কোর জানা না গেলেও শোনা গেছে তাতে উত্তীর্ণ তিনি। বিকেলে মাশরাফিকে পেতে চট্টগ্রাম বাদে 4 দলের লটারি জিতে নেয় সাকিব রিয়াদের খুলনা। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই 9 মাস পর মিরপুরের মাঠে দেখা যাবে নড়াইল এক্সপ্রেসকে। সবাই সমান সুযোগ আপনার সবার সামনে হয়েছে। যে নামগুলো ওনারা যে যার নাম তারা নিজেরা দেখে নিয়েছে এবং তারা নিজেরা কাগজটা ড্রপ করেছে এবং সবার সামনে থেকে আমি ভেরি নিউট্রালি ইম্পার্শিয়ালি আমি এটা কাজটা করেছি। মাশরাফি বিন মুর্তজাকে আমরা পেয়েছি, আমরা খুবই এক্সাইটেড। আই এম শিওর ওনার অনুপ্রেরণায় আমাদের টিম এবং সকল প্লেয়ার আরও ভালো খেলবে এবং টুর্নামেন্ট আমরা ভালো করতে পারবো। এদিকে রাজশাহীকে 5 উইকেটে হারিয়ে নিজেদের 4র্থ জয় তুলে নিয়েছে জেমকন খুলনা। রাজশাহীতে 146 রানের টার্গেট 4 বল হাতে রেখে পার হয়ে যায় মাহমুদুল্লাহর দল। টসে ব্যাট করতে নেমে শুরুতেই আমিনুল ইসলাম ইমনের উইকেট হারায় রাজশাহী। এরপর 14 রান করে ফেরেন রনি তালুকদার। তারপর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা দ্রুত ফিরলে আশঙ্কা জাগে লো স্কোরিংয়ের। শেষ দিকে নুরুল হাসানের অপরাজিত 37 এবং জাকির আলীর 15 রানে 145 রানের সংগ্রহ পায় নাজমুল শান্তর দল। জবাবে জহুরুল ইসলাম এবং জাকির হুসেনের ব্যাটে ভালো শুরু পায় খুলনা। 56 রানের জুটি ভাঙে 19 রানে জাকির ফিরলে 43 রান করে ফেরেন আরেক ওপেনার জহুরুল ইসলাম। এরপর ইমরুল কায়েস ব্যাট চালিয়ে খেললেও 27 রানে মুকিদুলের শিকার হয়ে ফেরেন। টানা 4 ম্যাচ জয়ের পর আসরে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। তাদেরকে 7 রানে হারিয়ে টানা 3য় জয় তুলে নিয়েছে বেক্সিমকো ঢাকা। মুশফিক করেন অপরাজিত 73, 7-4 3 ছক্কায় প্রায় 150 স্ট্রাইক রেটে খেলেন এই ইনিংস। আর তাতেই 4 উইকেটে 145 রানে সংগ্রহ করে ঢাকা। জবাবে 9 উইকেটে 138 রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। অনিয়ম প্রমাণিত হওয়ায় গত 10 অক্টোবর অনুষ্ঠিত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। রোববার রাতে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে কমিশন। নতুন নির্বাচনের তারিখ পরবর্তীতে জানানো হবে। ভোটের দিন এক কর্মীকে আটকের ঘটনা নিয়ে ইউএনওর সাথে স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর মুঠোফোনের কথোপকথন ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আনা হয়। মামলা করে নির্বাচন কমিশন, তারা মামলাও করেছে। অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত হয় তদন্ত কমিটিও। তদন্তে অভিযোগের সত্যতা পায় নির্বাচন কমিশন। হবিগঞ্জের শাহজি বাজারে তেলবাহী ট্রেনের 4টি ওয়াগন
লাইনচ্যুত হয়ে রেল চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনের 4টি ওয়াগন রোববার সকাল 11টায় রেল স্টেশনের মাজার গেট এলাকায় লাইনচ্যুত হয়, বন্ধ হয়ে যায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। ঘটনার পরপরই জ্বালানি তেল নিতে স্টেশন এলাকায় ভিড় জমায় স্থানীয়রা। স্টেশন মাস্টার জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন। ট্রেন লাইনচ্যুত হওয়ায় শ্রীমঙ্গল এবং তার অন্য স্টেশনগুলো থেকে ছেড়ে আসা ট্রেন পথে আটকা পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সিগনালে যারা কাজ করতেছে ওরা একটা হয় স্টেশন মাস্টারে জানাবে বা কন্ট্রোল কাছ থেকে অনুমতি নেবে। ওই আউটারে ওখানে ব্যানার দিতে পারতো, সে ব্যানারও দেয় নাই। হ্যাঁ, এখানেও লাল দিতে পারতো, এখানেও লাল দেয় না। দুর্ঘটনা ঘটনা এসে দেখতে পারি যে ট্রেনের লাইনচ্যুত হয়েছে, দুইটি ট্রেনের তেল পড়তেছে। রাজুকের অনুমোদিত নকশা বহির্ভূতভাবে অবকাঠামো নির্মাণ করায় রাজধানীর উত্তরার গোল্ডেন মরিরের মালিকানাধীন জমজম টাওয়ার কর্তৃপক্ষকে 21 লাখ টাকা জরিমানা করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকেই ভবনটি ঘিরে অভিযান পরিচালিত হয়। এ সময় কর্মকর্তারা জানান নকশা অনুযায়ী ভবনের উচ্চতা হওয়ার কথা 150 ফুট, কিন্তু নির্মাণ করা হচ্ছে 167 ফুট। মার্কেটের মূল ভবনের বাইরে স্থাপনা থাকায় ভেঙে দেওয়া হয়েছে তা। গেল মাসে গোল্ডেন মনির গ্রেফতার হওয়ার পরই আলোচনায় আসে তার মালিকানাধীন জমজম টাওয়ার। বুড়িগঙ্গা তীরে অবৈধভাবে গড়ে তোলা সংসদ সদস্য হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের একটি গুদাম ভেঙে দিয়েছে বিআরডব্লিউটিএ। একই সাথে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা চাঁদ সর্দার কোল্ড স্টোরেজের সামনের প্রাচীরও ঘুরিয়ে দেওয়া হয়েছে। রোববার দুপুরে 12টায় সোয়ারিঘাট এলাকায় এই উচ্ছেদ অভিযান হয়। এ সময় নদীর জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফিট জায়গা করে আছে এখানে, এর বাইরেও আরো জায়গা আমাদের জানা মতো পানি নির্ভরের জায়গা রয়েছে। এগুলো বেশিরভাগই সরকারের সম্পত্তি। বিআরডব্লিউটির কাজ কে দখল করেছে তা দেখা নেই। বিআরডব্লিউটির কাজ হলো নদীর সীমানা উদ্ধার করা। সিএস ম্যাপ অনুযায়ী জেলা প্রশাসনের নেতৃত্বে যে যৌথ জরিপ হয়েছে সেই জরিপের অ্যালাইনমেন্ট অনুযায়ী সীমানা নির্ধারণ করা। সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধা শাশুড়িকে মারধরের অভিযোগে 2 পুত্রবধূকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে 2 ছেলেকেও। আহত বৃদ্ধা আমেনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় 2 ছেলে থাকা সত্ত্বেও ভিক্ষা করে জীবনযাপন করছিলেন আমেনা বেগম। কয়েক বছর ধরে তার কাছ থেকে জমি লিখে নেওয়ার চেষ্টা করছিল তার ছেলেরা, এজন্য প্রায় তার উপরে নির্যাতন চালানো হয়। শনিবার বিকেলে আমেনা বেগমকে মারধর করে ছোট ছেলের স্ত্রী খাদিজা। তাকে দাঁ দিয়ে আঘাত করা হয় বলে জানান প্রতিবেশীরা। এ সময় মোবাইলে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে 2 ছেলে সালাউদ্দিন, বেলাল হোসেন এবং তাদের স্ত্রীকে আটক করে পুলিশ। মাদারীপুরের কালকিনিতে চুরির অভিযোগে নির্যাতনের শিকার কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। গেল বৃহস্পতিবার কমলাপুর বাজারের কলাই শিকদারের হার্ডওয়্যারের দোকানে চুরি হয় পরিবারের অভিযোগ। এই ঘটনায় চুরির অভিযোগ এনে ওই কিশোরকে ডেকে নেওয়া হয়। এলাকায় প্রভাবশালী রেজাউল করিমি তাকে ডেকে নেন, পরে নির্যাতন চালায় তার উপরে। গুরুতর অবস্থায় কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তিতে বাধা দেওয়ার অভিযোগ আছে রেজাউল করিমের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই কিশোর খাইরভাঙা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। সিলেটের জাফলংয়ে হত্যা করা হয়েছে এক শিশু ট্যুরিস্ট গাইডকে। স্থানীয়রা জানায় রোববার দুপুরে 2 জন পর্যটক নিয়ে মায়াবী ঝর্ণায় গেছিল 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী উজ্জ্বল। পরে অন্য পর্যটকরা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। উদ্ধার করে তাকে জৈন্তাপুর মডেল থানায় আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শিশুটির গায়ে 18টি ছুরির দাগ পাওয়া গেছে। পুলিশ জানায় শিশুর সাথে থাকা ক্যামেরা এবং মোবাইল ছিনিয়ে নিতেই ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অস্ত্রোপচারকারী কিডনি গায়েবের মামলায় শাহবাগ থানায় গিয়ে তথ্য সংগ্রহ করেছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। রোববার সকালে মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফাইজুল কবির এবং উপপরিচালক এম রবিউল ইসলাম থানায় যান। কিডনি গায়েব হওয়ার 2 বছর পরে মামলার প্রসঙ্গ নিয়ে ওসির সাথে কথা বলেন তারা। থানা পুলিশের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়। বিএসএমএমইউতে থাকা অবস্থায় তারা বিআরবিতে একটা টেস্ট করে, ইনসাফে থাকাকালীন ল্যাবেট থেকে একটা টেস্ট করে। এই 2টা টেস্ট রিপোর্টের পার্থক্যই প্রমাণ করে যে মৃত রোশনারার
অপারেশনের আগে কিডনি ছিল, অপারেশনের পরে কিডনি নাই, এটাই প্রাইমারি ফিসি ছিল। এই প্রাইমারি ফিসিটা দেখে ইচ্ছা করলে মামলা নেওয়া যেত। আমার কাছে পিএম প্রাপ্তির আগে উনি আসেনি এবং পিএম প্রাপ্তি যখনই পেয়েছি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমরা মামলা নিয়েছি। অ্যান্টিজেন টেস্টের দ্বিতীয় দিনেও কাঙ্ক্ষিত সাড়া নেই। 10 জেলায় সব মিলিয়ে পরীক্ষা হচ্ছে 97 জনের। শনাক্তের হার 17.46%। অ্যান্টিজেনের সাথেই পিসিআর টেস্টের নমুনা সংগ্রহ করা হচ্ছে 100 টাকা। এদিকে কুমিল্লা ল্যাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বন্ধ রয়েছে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা। ডাক্তারের কাছে করোনা পরীক্ষা করলে একটু ভালো হয়, এই পরীক্ষা করতে আইসি। আজকে আমরা টেস্ট করব এবং আজকের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব। পিসিআর টেস্ট যদি করি তাহলে নিশ্চিত হওয়া যাবে এবং পিসিআর কনফার্মেটরি টেস্ট নিশ্চিত করার জন্য এই কেসগুলোকে আমরা পিসিআরে পাঠাচ্ছি। যেগুলো নেগেটিভ আসতেছে কিটে, আর যেগুলো পজিটিভ আসছে এগুলো আমরা নিশ্চিত ধরে নিচ্ছি এগুলো পজিটিভ। একই সাথে আমরা দুটো করে স্যাম্পল নিই। প্রতি রোগীর কাছ থেকে একটা নিচ্ছি আমরা অ্যান্টিজেনের জন্য আর একটা নিচ্ছি আরটিপিসিআরের জন্য। গতকাল আইডিসিআর থেকে একজন এক্সপার্ট পাঠানো হয়েছে, উনি আশাবাদ ব্যক্ত করেছে যে কন্টামিনেশনটা অনেকটাই কমে এসেছে। আজকের মধ্যে উনি আশা করতেছে বাকি যে সমস্যাগুলো আছে উনি এগুলো সমাধান করতে পারবে। করোনার খবর জানাই এবার। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 31 জন, শনাক্ত 1666। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে 6838 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,218টি। সেখানে শনাক্তের হার দাঁড়িয়েছে 12.60%। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,77,545 জন। আর গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,552 জন। মোট সুস্থের সংখ্যা 3,95,960। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কক্সবাজারে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং জনসাধারণের মাঝে প্রায় 10 লাখ মাস্ক বিতরণ করা হয়। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে জনসচেতনতার অংশ হিসেবেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। বেড়েই চলেছে করোনা সেকেন্ড ওয়েভের ভয়াবহতা। একদিনে বিশ্বজুড়ে প্রাণ গেছে আরও 10,000-এর বেশি মানুষের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 6,15,000-এর কাছাকাছি। যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণহীন সংক্রমণ এবং মৃত্যু। 24 ঘন্টায় 2,200-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে কোভিড-19-এ। নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে 2 লাখের বেশি। করোনার দ্বিতীয় ধাক্কায় শনিবার 650-এর বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল, ইতালি এবং মেক্সিকোয়। 5 শতাধিক মৃত্যু দেখেছে রাশিয়া এবং পোল্যান্ড। করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি দাঁড়ালো প্রায় 15,34,000। এদিকে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাস ঠেকাতে সাধারণ মানুষকে ভ্যাকসিন প্রয়োগ শুরু করলো রাশিয়া। শনিবার থেকে মস্কোর 70টি হাসপাতাল এবং ক্লিনিকে দেওয়া শুরু হলো এই স্বাস্থ্যসেবা। অগ্রাধিকারের ভিত্তিতে রাশিয়ার নিজস্ব টিকা স্পুটনিক 5 প্রদান করা হচ্ছে, যে তালিকায় রয়েছে উচ্চ ঝুঁকি সম্পন্ন ডাক্তার, চিকিৎসাকর্মী, শিক্ষক, সমাজসেবকরা। গুরুত্ব দেওয়া হচ্ছে 60 ঊর্ধ্বদের। তবে অন্তঃসত্ত্বা কিংবা প্রচণ্ড শ্বাসকষ্টে যারা ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে শিথিল বিধিমালা। 21 দিনের ব্যবধানে 2টি ডোজ গ্রহণ করতে হবে এই প্রতিষেধকের। আপাতত রাজধানী মস্কোতে শুরু হলেও আগামী সপ্তাহ থেকে গোটা দেশে কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। চলতি বছরই 20 লাখ ডোজ তৈরির প্রত্যাশা রাশিয়ার। ভারত টি20 ম্যাচের সিরিজের খবর এবার। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। অজিদের দেয়া 195 রানের টার্গেট 2 বল হাতে রেখেই পার হয়ে যায় ভারত। টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তুলে দেন ম্যাথিউ ওয়েব। অবশ্য দ্রুত ফিরে যান আরেক ওপেনার ডিওচি শর্ট। এরপরে স্মিথের সাথে 73 রানের জুটিতে ছেদ পড়ে ম্যাথিউ 58 রান করে বিদায় নিলে। ম্যাক্সওয়েলের 22 এবং স্মিথের 46 রানে 194 রানের বড় সংগ্রহ পায় অজিরা। জবাবে ভালো শুরু পায় ভারত। 56 রানের উদ্বোধনী জুটি ভাঙে 30 রান করে লোকেশ রাহুল ফিরলে 36 বলে 52 রান করে ফেরেন শিখর ধাওয়ান। বিরাট কোহলির 40 এবং হার্দিক পান্ডিয়ার 42 রানে 2 বল হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। এবার নিউজিল্যান্ড উইন্ডিজ টেস্ট সিরিজের খবর। হ্যামিল্টনের সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ইনিংস এবং 134 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে
কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে 7 উইকেটে 512 রান করে ব্ল্যাক ক্যাপরা। জবাবে 138 এবং 247 রানের 2 ইনিংস শেষ করে উইন্ডিজ। চতুর্থ দিন ইনিংস হার এড়াতে উইন্ডিজের প্রয়োজন ছিল 185 রান, হাতে ছিল মাত্র 4 উইকেট। ব্ল্যাকউড এবং জোসেফ সপ্তম উইকেটে 155 রানের জুটি গড়েন। জোসেফ 86 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর নেল ভেগনের 104 করা ব্ল্যাকউডকে ফেরালে 247 রানে অল আউট হয় উইন্ডিজ। 21 অগস্ট গ্রেনেড হামলা মামলার সাবেক ডিআইজি খান সাইদ হাসানকে জামিন দেননি আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই জামিন নামঞ্জুর করেন। ডিআইজি খান সাইদ হাসান গ্রেনেড হামলার পর থেকে পলাতক ছিলেন। গেল বছর সেপ্টেম্বরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। বিচারিক আদালত তার বিরুদ্ধে 21 অগস্ট গ্রেনেড হামলা মামলার পরিকল্পনার সাথে সংশ্লিষ্টতা পায় এবং ওই হামলার সাক্ষ্য প্রমাণ আলামত নষ্টেরও প্রমাণ পায়। পরে তাকে 4 বছরের সাজা দেন আদালত। গোটা ট্রায়ালটাই ওরা পলাতক ছিলেন। সুতরাং আমাদের আইনের পরিভাষায় একজন অপরাধী আইনকে ফেস করে না, আদালতকে ফেস করে না। এই বিষয়গুলো আদালতের অবজারভেশনে এসেছে এবং এখন হাইকোর্ট বিভাগও তাকে জামিন দেয়নি। আজকের আপিল বিভাগও তাদেরকে জামিন তাদের নামঞ্জুর করবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন 45 বারের মতো পেছালো। 13 জানুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত। রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী নতুন দিন ধার্য করেন। 2016 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি করা হয় ওই বছরের 15 মার্চ। এই বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবাইর বিন হুদা। পরদিন 16 মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। করোনায় দেয়া প্রণোদনা থেকে বড় ঋণ পেলেও ছোটরা ঘুরছে ব্যাংকের দাঁড়ে দাঁড়ে। কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের পরেও বদলায়নি পরিস্থিতি। নানা অজুহাতে এসএমইতে ঋণ দিতে অনীহা ব্যাংকগুলোর। রোববার সকালে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন বক্তারা। কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে হবে, এজন্য দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ প্রণয়নের দাবি জানান তারা। রংপুরের শ্যামপুর সুগার মিল বন্ধের প্রতিবাদে দীর্ঘ 2 কিলোমিটার জুড়ে মানববন্ধন হয়েছে। রোববার সকালে শ্যামপুর বাজারের প্রধান সড়কে মানববন্ধনে অংশ নেন শ্রমিক কর্মকর্তা এবং কর্মচারী সহ এলাকাবাসী। কর্মসূচিতে বক্তাদের অভিযোগ, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই চিনিকল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এর ফলে রংপুরে 800 শ্রমিক কর্মকর্তা কর্মচারী, 12,000 আখ চাষি সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত 2 লাখ মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। এ সময় মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে না এলে রাজপথ, রেলপথ সহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। উৎপাদন, বিপণন ও মুনাফায় এশিয়ার সেরা 200টি কোম্পানির মধ্যে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের 3টি কোম্পানি। সেগুলো হলো স্কয়ার, রেন্টা এবং ফরচুন। শনিবার ব্যবসা সফল শীর্ষ 200টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে বিজনেস ম্যাগাজিন ফোর্বস। এই 3 কোম্পানির মধ্যে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ম্যাগাজিনটিতে প্রতিষ্ঠানটির বাজার মূল্য ধরা হয়েছে $1,716 মিলিয়ন মার্কিন ডলার। নিট আয় ধরা হয়েছে $150 মিলিয়ন। এরপরেই রয়েছে রেন্টা ফার্মাসিউটিক্যালস এবং তালিকায় 3 নম্বরে রয়েছে ফরচুন। ভ্যাট আদায়ের নামে চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সমিতির চট্টগ্রাম শাখার নেতারা অভিযোগ করেন, সরকার ঘোষিত স্বর্ণ নীতিমালার আওতায় সব স্বর্ণ বৈধ করার পরও ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে। অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতি চালুর পরও গণহারে জরিমানার পাশাপাশি দোকান মালিকদেরকে আলাদাভাবে যোগাযোগ করতে বলা হচ্ছে। এ ধরনের হয়রানি বন্ধের দাবি জানান সমিতির নেতারা। ফেনীর বেলিগাঁওয়ে আমজাদ হোসেন বাবলু হত্যা মামলার একমাত্র আসামি মোহাম্মদ ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ফেনী জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক জেবুন নেসা এই রায় ঘোষণা করেন। তিনি জানান, 2014 সালের 13 নভেম্বর ফকিরহাট বাজারে বাবুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেফতারের পর 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ইউসুফ। এদিকে জামালপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে জেলা এবং দায়লা জজ আদালতে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2015 সালে সরিষাবাড়ির রুদ্রবয়রা গ্রামে বড় ভাই সেজনু মনিরকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করে সুমন। সেজনুর আর্তনাদে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সুমন। পরে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সেজনু মনির। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মোহাম্মদ সুমনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ইন্দোনেশিয়ায় বিপুল পরিমাণ ঘুষের অর্থ উদ্ধার করা হয়েছে দেশটির সমাজ কল্যাণ মন্ত্রীর কাছ থেকে। জুয়ারি বাতুবারা নামের ওই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, করোনা মহামারীতে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে 12 লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন তিনি। যদিও ঘুষদাতা প্রতিষ্ঠান দুটির তথ্য এখনও জানানো হয়নি। এ ঘটনায় দেশটির দুর্নীতি দমন কমিশন তলব করে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত মন্ত্রীকে। সেখান থেকে আটক করা হয় তাকে, জব্দ করা হয় তার বিলাসবহুল কয়েকটি গাড়ি। বলা হয়, আদালতে অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ আগুনে পুড়ল প্রায় 400 বছরের প্রাচীন এক গির্জা। শনিবার স্থানীয় সময় সকালে হয় এই দুর্ঘটনা। একটি খালি ভবনে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের মিডল কলেজিয়েট গির্জায়। কারো মৃত্যু না হলেও আগুন নেভানোর সময় দগ্ধ হন 4 ফায়ার সার্ভিস কর্মী। এ ব্যাপারে তদন্ত চলছে। 1628 সালে নির্মিত হয় এই গির্জা। এতে রয়েছে ঐতিহাসিক মূল্য। 1776 সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সময় বাজানো হয় এর ঘণ্টা। এছাড়া প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের অভিষেক এবং মৃত্যুতে রয়েছে ঘণ্টা বাজানোর রীতি। আবার দেশের খবরে ফিরি। জামালপুর কাছারিপাড়া একাডেমিক 13-1 গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নারী লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজন ছিল মাত্র 1 পয়েন্টের। সেখানে বড় ব্যবধানে জয়ের পূর্ণ 3 পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলল তারা। 11 ম্যাচের সবকটিতেই জিতেছে কিংস। এদিন 5 গোল করেছে অধিনায়ক সাবিনা খাতুন। জোড়া গোল করেন তাওরা খাতুন এবং সিরাজ জাহান স্বপ্না। শিউলি আজিম, মারিয়া মান্ডা এবং নার্গিস করেন একটি করে গোল। লিগে 33 গোল করে শীর্ষে রয়েছেন সাবিনা। 24 গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন নাসরিন একাডেমি। অ্যাজ এ টিম ওয়ার্ক আমরা শুরু থেকেই কোচিং স্টাফ সহ প্লেয়ার সহ আমরা আমাদের এইম ছিল যে আমরা চ্যাম্পিয়নশিপ বসুন্ধরা কিংসকে দিব এবং সেটাতে আমরা সফল। তারা আমরা ন্যাশনাল টিমে আসি, দেখা গেছে যে তারা বাদেও অন্যান্য প্লেয়ারদের বের হয়ে আসতে সময় লাগতো কিংবা অনেকে বের হয়ে আসতে পারতো না। কিন্তু এই ঘরোয়া লিগগুলো চালু করার মাধ্যমে আমার মনে হয় যে অনেক বেশি ন্যাশনাল টিমে প্লেয়ার ইনভলভ হবে। সো এটা অবশ্যই আমাদের ন্যাশনাল টিমের জন্য খুব ভালো একটা সাইড। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। শনিবার রাত 3টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছেছে তারা। তবে কোচ জেমি ডে, সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস, গোলরক্ষক কোচ ক্লিভলি, ফিটনেস কোচ ইভান এবং ফিজিও জোয়ান দোহা থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন। 38 সদস্যের দলের 32 জন ফিরেছেন রাতে। 5 বিদেশি কোচিং স্টাফের অধীনে প্রস্তুতি নিয়ে শুক্রবার কাতারের কাছে 5 গোলে হেরেছে বাংলাদেশ। কাতারের মতো দলের বিপক্ষে খেলার আগে প্রস্তুতি ভালো হয়নি বলে দাবি করেন খেলোয়াড়রা। রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শনিবার রাতে একদল সন্ত্রাসী ধীমান চাকমার বাড়িতে হামলা চালায়। গুলি করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ধীমান চাকমা। দিনাজপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার বিলয় এবং বোচাগঞ্জ উপজেলা 5টি ইটভাটায় অভিযান চালানো হয়। লাইসেন্স না থাকায় সবগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ সময় 3টি ভাটাকে মোট 8 লাখ টাকা জরিমানাও করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান 7 দিন চলবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। নাটোরের লালপুরের সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা হলেন বড়াই গ্রামের ফয়সাল, সজীব এবং পাবনার জিহান। পুলিশ জানায়, গোপালপুর থেকে মোটরসাইকেলে রাজপুর যাচ্ছিলেন তারা। পথে দুয়ারপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। খবর পেয়ে সকালে মরদেহ 3টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নতুন মৎস্য আইন সংস্কারের দাবিতে সাগরে মাছ ধরা বন্ধ করে দিয়েছে দেশের সব ফিশিং ভেসেল। প্রতিবাদে বঙ্গোপসাগর থেকে ফিরে এসে নদীর তীরে নোঙর করেছে সব জাহাজ মালিক এবং নাবিকদের দাবি, নতুন মৎস্য আইন একতরফা এবং অযৌক্তিক।
এতে ক্ষতিগ্রস্ত হবে মৎস্য খাত। আইন সংস্কার না হওয়া পর্যন্ত মাছ ধরা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এবং দাবি না মানা পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেয় সংগঠনের নেতারা। মৌলবাদ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম। নগরীর রেল স্টেশন চত্বর থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিলটি আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ভাস্কর্যের বিরোধিতার নামে দেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র চলছে। এর সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এ সময় নেতারা। তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। মানিকগঞ্জের সিঙ্গাইরে 30 মামলার আসামি ইকবাল হোসেন শামীম এবং তার বাহিনীর সদস্যদের শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে। রোববার সকালে উপজেলার ফোর্ডনগর এলাকায় আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, শামীম এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং ভূমিদস্যু। জমি দখল, চাঁদাবাজি, শ্লীলতাহানি সহ তার বিরুদ্ধে 30টি মামলা রয়েছে। চাঁদা না দেওয়ায় সম্প্রতি সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে শামীম। ধামরাই থানার একটি মামলায় শামীম বর্তমানে কারাগারে রয়েছে। নির্মাণ এবং আবাসন শিল্পে 37 বছর পার করে সাফল্যের সাথে 38-এ পা দিয়েছে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। রোববার সকালে রাজধানীর পান্থপথের এসসিএল সেন্টারে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আয়োজন করে এই প্রতিষ্ঠান। তারাই করেছে। অনুষ্ঠানে এসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, গ্রাহক সেবায় মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। 37তম বর্ষপূর্তি উপলক্ষে এসসিএল এর রেডি ফ্ল্যাট প্যাকেজের পুরো ডিসেম্বর মাস জুড়ে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠান। সুরক্ষা উপকরণ বা দড়ি ছাড়াই 33 তলা ভবন বেয়ে উঠলেন ছাদে। স্পেনের বার্সেলোনায় এমন কাণ্ড ঘটিয়েছেন ব্রিটিশ অ্যাথলেট জর্জ কিং। 472 ফুট উচ্চতার আকবর টাওয়ারে ওঠানামা করতে তার সময় লাগে মাত্র 40 মিনিট। গত জুলাইয়ে লন্ডনের বিখ্যাত একটি ভবনে ফ্রি ক্লাইম্বিং এর পর আলোচনায় আসেন জর্জ। এ যেন রূপকথার স্বর্গরাজ্য। শীত মৌসুমে বরফে বরফে শুভ্র চীনের বেশিরভাগ অঞ্চল। মহামারী চললেও দেশটির প্রকৃতিপ্রেমীরা নানা পর্যটন এলাকায় ভিড় জমাচ্ছে। এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারাই আমাদের সাথে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ। আগামী দিন রাত 12টায় আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সর্বোপরি শুভরাত্রি।